শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। এটি বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। শ্রীমঙ্গল উপজেলার 43.34% জায়গা জুড়ে রয়েছে চা বাগান। শ্রীমঙ্গলের 184.29 বর্গ কিলোমিটার অঞ্চল অর্থাৎ 43.34% চা বাগান অধ্যুষিত অঞ্চল। পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান রয়েছে এই অঞ্চলে। এই জন্য এই স্থানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের সমাগম থাকে। আর এ কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে 5 তারকা হোটেল সহ অনেক আবাসিক হোটেল ও রেস্তোরাঁ। শ্রীমঙ্গলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান। দেশের 163টি চা বাগানের মধ্যে এ উপজেলায় রয়েছে 40টি চা বাগান। এছাড়াও রাবার, লেবু ও আনারসের চাষ হয় শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের পাশে অবস্থিত এককালে বৃহত্তর সিলেটের মৎস্য ভাণ্ডার নামে খ্যাত হাইল হাওরের বাইক্কা বিল দেশের বৃহৎ মৎস্য অভয়াশ্রমগুলোর মধ্যে একটি। পাহাড়ি ও ঘন বনাঞ্চল এলাকায় বৃষ্টিপাত বেশি হয়, আর পাহাড় ও ঘন বনাঞ্চল থাকায় শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত ও ঠান্ডা এলাকার তালিকাভুক্ত। এত বৃষ্টিপাতের পরেও শ্রীমঙ্গল বন্যা না হওয়ার কারণ কাছাকাছি অবস্থিত বড় নদী মনু থেকে শ্রীমঙ্গলে আসার পথে অনেক নিচু ভূমি। শ্রীমঙ্গল শহরের গড় উচ্চতা আশেপাশে অবস্থিত অন্যান্য অঞ্চল থেকে বেশি। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে রয়েছে কালাপুর ইউনিয়নের ঘাসক্ষেত্র। এছাড়া শ্রীমঙ্গলের বালিতে খনিজ পদার্থ জাতীয় সিলিকা বালিও পাওয়া যায়। এছাড়াও এখানে বেশ কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল নির্মাই শিববাড়ি, কালাপুর গ্রামে প্রাপ্ত একাদশ শতাব্দীর রাজা মরুণ্ডনাথের তাম্রশাসন ও লামুয়া গ্রামের মাটির নিচ থেকে উদ্ধারকৃত অনন্তনারায়ণ দেবতার বিগ্রহ ইত্যাদি। প্রাচীন যুগের নিদর্শন শ্রীমঙ্গলের প্রাচীন রূপকে পরিস্ফুটিত করতে অনেকটাই সক্ষম। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে ভারতের সীমান্তের কাছাকাছি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মৌলভীবাজার সদর উপজেলা থেকে 20 কিলোমিটার দক্ষিণে 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা, 205টি গ্রাম সহ 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে শ্রীমঙ্গল উপজেলা।
এ উপজেলার উত্তরে মৌলভীবাজার সদর উপজেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা, পূর্বে কমলগঞ্জ উপজেলা, পশ্চিমে হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলা ও বাহুবল উপজেলা। এ অঞ্চলে অত্যধিক বৃষ্টিপাতের পরেও বন্যা না হওয়ার কারণ এখানে যে সকল ছোট ছোট নদী, বিলাস নদী, গোপলা নদী রয়েছে তা বন্যায় ভাসানোর জন্য যথেষ্ট নয়। আর কাছাকাছি অবস্থিত 20 কিলোমিটার দূরে মৌলভীবাজার সদর উপজেলায় বড় নদী মনু থেকে শ্রীমঙ্গলে আসার পথ অনেক নিচু ভূমি। শ্রীমঙ্গল শহরের গড় উচ্চতা আশেপাশে অবস্থিত অন্যান্য অঞ্চলের থেকে বেশি। শ্রীমঙ্গল শহরের নাম থেকেই শ্রীমঙ্গলের নামকরণ হয়েছে। 200 বছরের প্রাচীন শ্রীমঙ্গল শহরের নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনী শোনা গেলেও রেকর্ডপত্রে লিপিবদ্ধ আছে শ্রীদাস ও মঙ্গল দাস নামে দুজন প্রথমে এখানে এসে হাইল হাওরের তীরে বসতি স্থাপন করেছিলেন। এ দু ভাইয়ের নাম অনুসারেই শ্রীমঙ্গল নামকরণ হয়। দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্যে শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে 20 কিলোমিটার দক্ষিণে প্রকৃতির আদুরে কন্যা সুবিশাল পাহাড়ের পাদদেশে আল হাইল হাওরের পিঠে 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ উপজেলা শ্রীমঙ্গলের অবস্থান। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের আয়তন 425.15 বর্গ কিলোমিটার। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। প্রকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে দেখার আছে চা বাগানের পর চা বাগান, চা প্রক্রিয়াজাত কেন্দ্র, লাউয়াছড়া রেইন ফরেস্ট, মাগুরছড়া ঘাসকূপ, চা গবেষণা কেন্দ্র, লাউয়াছড়া ইন্সপেকশন বাংলো, খাসিয়াপুঞ্জি, মণিপুরি পাড়া, সিমেস্ট্রি রিসোর্ট, ভাড়াউড়া লেক, পাহাড়ি ঝর্ণা। এছাড়া চারিদিকে প্রকৃতির নজর কাড়া সৌন্দর্য আর হাজারো প্রজাতির গাছগাছালি। শ্রীমঙ্গলের পাদদেশে অবস্থিত এককালে বৃহত্তর সিলেটের মৎস্যভাণ্ডার খ্যাত হাইল হাওর এবং শীতের শুরুতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ঝাঁকে ঝাঁকে আসা শীতের পাখি। শ্রীমঙ্গলের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে বসবাসরত স্বতন্ত্র সত্তার উপজাতি জনগোষ্ঠী খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা ও গারোদের জীবন আচার, সংস্কৃতি ও ঐতিহ্যের কারণেও এ অঞ্চলের নাম অনেকের কাছে সুপরিচিত। শ্রীমঙ্গলের ইতিহাস কয়েকটি পর্বে ভাগ করা যেতে পারে, যেমন প্রাচীন রাজ্যসমূহ, আর্য যুগ, মুসলিম শাসিত আমল, মোঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তানে অন্তর্ভুক্তি, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। বর্ণিত আছে যে বৃহত্তর সিলেট অঞ্চল পৌরাণিক যুগে প্রাচীন কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
ওই যুগে সিলেটের লাউর পর্বত কামরূপ রাজ্যের উপরাজধানী ছিল বলে জানা যায়। ধারণা করা হয় প্রাচীনকালে দ্রাবিড় ও মঙ্গোলীয় জনগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। ১০ম শতাব্দীতে এই অঞ্চলের কিছু অংশ বিক্রমপুরের চন্দ্রবংশীয় রাজাদের দ্বারা শাসিত হয় বলে জানা যায়। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চল মুসলমানদের দ্বারা অধিকৃত হয় এবং ১৩০৩ খ্রিস্টাব্দে আউলিয়া শাহ জালাল রহমাতুল্লাহি আলাই দ্বারা গৌড় রাজ্য বিজিত হলে দিল্লির সুলতানদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দীতে বালিশিয়া অঞ্চলের ত্রিপুরার মহারাজা রাজত্ব করতেন, অর্থাৎ ওই সময় শ্রীমঙ্গল ছিল ত্রিপুরার গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রবল শক্তিশালী এ রাজার বিরুদ্ধে কুকি সামন্ত রাজা প্রায়ই বিদ্রোহ ঘোষণা করতেন। এরকম এক যুদ্ধে ১৪৫৪ খ্রিস্টাব্দে বর্তমান শ্রীমঙ্গলের বালিশিয়া পরগনার শঙ্কর সেনা গ্রামে মহারাজার প্রধান সেনাপতি নিহত হলে মহারাজের মেয়ে সতী দাহে রাজি না হয়ে আরাধনা শুরু করেন। ওই যুদ্ধের স্থানেই নিম্মাই শিববাড়ি নির্মিত হয়। উল্লেখ্য যে বর্তমানে নিম্মাই শিববাড়ি শ্রীমঙ্গলের বালিশিয়া বরগনার শঙ্কর সেনা গ্রামে রয়েছে। ১৭৬৫ খ্রিস্টাব্দে ভাগ্যচন্দ্রের শাসনামলে মণিপুর রাজপুরুষ মোয়ারাংথেম গোবিন্দের নেতৃত্বে একদল মণিপুরী মণিপুর রাজ্য ছেড়ে শ্রীমঙ্গলের খাসপুরে এসে আবাস করেন। এই খাসপুরে রয়েছে মোয়ারাংথেম গোবিন্দের স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ। ১৮৫৪ সালে সিলেট শহরের প্রতিষ্ঠিত হয় প্রথম চা বাগান। এরপর শ্রীমঙ্গল বিপুল পরিমাণে চা বাগান প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম এলাকায় বিস্তৃত হয় চায়ের ভুবন। ব্রিটিশ আমলের প্রথম দিকে বৃহত্তর সিলেট জেলা সহ শ্রীমঙ্গল ঢাকা বিভাগের অধীনে ছিল। ১৮৭৪ খ্রিস্টাব্দে এই অঞ্চল ভারতের আসাম প্রদেশের অন্তর্ভুক্ত হয়। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর শ্রীমঙ্গল সহ বৃহত্তর সিলেট জেলাকে আবার ঢাকা বিভাগের অধীনে নিয়ে যাওয়া হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর পুনরায় বৃহত্তর সিলেট সহ শ্রীমঙ্গল আসামের অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ টানা দুইবার ঢাকা বিভাগ ও দুইবার আসামের অন্তর্ভুক্ত করা হয়। ১৮৮২ সালে মৌলভীবাজারকে সাউথ সিমেন্ট মহকুমা ঘোষণা করা হয় এবং ১৯১২ সালে শ্রীমঙ্গলকে থানা ঘোষণা করা হয়। ১৯১৫ সালে আসাম সরকারের এক নির্দেশে লোকাল বোর্ড চালু হলে শ্রীমঙ্গলকে মৌলভীবাজার লোকাল বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। এই এলাকার চা চাষের উপযোগী ভূমি থাকায় এখানে চা বাগান প্রতিষ্ঠিত করা হয়। চা পরিবহনের সুযোগ সৃষ্টির জন্য এই অঞ্চলে রেল লাইন স্থাপিত হয়। প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে শ্রীমঙ্গল রেল স্টেশনের গোড়াপত্তন করা হয়। শ্রীমঙ্গল রেল স্টেশন প্রতিষ্ঠা করার পূর্বে থানা সদর দপ্তর শ্রীমঙ্গল স্থানান্তরিত হয়। ১৯২৯ সালে শ্রীমঙ্গল বাজার
এলাকাকে আরবান এলাকা হিসেবে ঘোষণা করা হয়। 1935 সালের 1 অক্টোবর 1923-এর আসাম মিউনিসিপ্যাল অ্যাক্ট এর অধীনে বিধানমূলে 1929 সালে ঘোষিত আরবান এলাকা নিয়ে শ্রীমঙ্গল স্থল টাউন কমিটি গঠিত হওয়ার মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভার আত্মপ্রকাশ ঘটে। 1960 সালে এটি মিউনিসিপ্যালিটিতে রূপান্তরিত হয়। 1963 সালে বালিশিরা কৃষক বিদ্রোহ চলাকালে পুলিশের গুলিতে উপজেলার 2 জন কৃষক নিহত হয়। 1971 সালের 30 এপ্রিলের পর থেকে পাকিস্তান হানাদার বাহিনী সহ 5 ডিসেম্বর পর্যন্ত শ্রীমঙ্গলে হত্যা করেছিল 50-এর অধিক মুক্তিযোদ্ধা সহ অসংখ্য নারী পুরুষদের। শ্রীমঙ্গলের ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগান এলাকায় বধ্যভূমিতে 47 জন চা শ্রমিককে একসঙ্গে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিল হানাদার বাহিনী। তারপর থেকে শ্রীমঙ্গলের চা শিল্প সহ অফিস আদালতে সৃষ্টি হয় অচলাবস্থা। ভাড়াউড়া চা বাগানে কলেজ রোডের পাশে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ এখনও সেই করুণ ইতিহাস নিয়ে দ্বন্দ্বায়মান রয়েছে। পাক হানাদার বাহিনীর হাতে শ্রীমঙ্গলে প্রথম শহীদ হয়েছিল বীর মুক্তিযোদ্ধা শহীদ মুকিত লস্কর। এরপর একে একে শহীদ আনিস মিয়া রিকশাচালক, ছাত্রলীগ নেতা শহীদ মঈনুদ্দিন, শহীদ ভৌমিস, শহীদ সমীর সম, শহীদ আব্দুস শহীদ, শহীদ সুখময় পাল, শহীদ সুদর্শন, শহীদ আলতাফুর, আরও অনেকেই। এছাড়া পাক বাহিনী পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে তাদের শেষ নির্যাতনের শিকার হন চা শ্রমিক নেতা ও চা শ্রমিকদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট পবন কুমার তাঁতি। পাক হানাদার বাহিনী পবনকে হত্যা করে ওয়াবদার পাশে ভুরভুরিয়া ছড়ায় তার লাশ ফেলে দেয়। এছাড়া শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডের ওয়াবদার অফিসের পিছে একটি ছড়ায় ও বর্তমান বিজিবি সেক্টরের সাধু বাবার বটতলা খ্যাত বেশ কয়েকটি স্থানে পাক বাহিনী গণহত্যা চালিয়েছিলেন। আর সেখানে নির্মমভাবে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ নিকুঞ্জ সেন, সমীর সম, অর্জুন দাস সহ বহু বীর সেনানীকে। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের মরণপর লড়াই ও ভারতের সীমান্ত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থার বেগতিক দেখে 6 ডিসেম্বর ভোরবেলা তারা পালিয়ে মৌলভীবাজারে আশ্রয় গ্রহণ করে। এর মাধ্যমে মুক্ত হয় শ্রীমঙ্গল শহর। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শ্রীমঙ্গল সাধু বাবার বটতলার পাশে 2010 সালের 10 ডিসেম্বর মাসে নির্মাণ করা হয় বধ্যভূমি 71 নামের একটি স্মৃতিস্তম্ভ। বাংলাদেশের বর্তমান ভৌগোলিক সীমানার চায়ের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয় আজ থেকে 150 বছর আগে। 1854 সালে সিলেট শহরের মালনীছড়ায় বাংলাদেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয়। তারপর শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান প্রতিষ্ঠা হওয়ার পরে ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম এলাকায় বিস্তৃত হয় চায়ের ভুবন। 100 বছরের পুরান এই চা শিল্পকে বৈজ্ঞানিকভাবে সমর্থন দেওয়ার লক্ষ্যে পাকিস্তান সরকার 1957 সালে পাকিস্তান চা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করে, তবে তা খুব একটা কার্যকরী হয়নি।
প্রতিষ্ঠার সময়কালে শীর্ণকায় এ গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত অফিসার ও সাধারণ কর্মচারীদের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় 1971 সালের স্বাধীনতা পূর্বকালে 42,688 হেক্টর জমি চা আবাদি এলাকায় আওতায় চলে আসে। 1973 সালে বাংলাদেশ সরকার স্বাধীন হওয়ার প্রায় 1.5 বছরের মধ্যে রাষ্ট্রের চা শিল্পকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠার মাধ্যমে এর উত্তরোত্তর উন্নতি সাধনের লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউটে রূপান্তরিত করে। এর নামকরণ করা হয় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বা বিটিআরআই। বিটিআরআই এর মাধ্যমে অধিক ফলন ও মানসম্মত চা পাওয়ার লক্ষ্যে ছাঁটাই চয়ন, রোপণ দূরত্ব ইত্যাদির উন্নতিকরণ সম্ভব হয়েছে। এছাড়া চা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন, চায়ের বিকল্প ব্যবহার ইত্যাদি বিষয়ে এখানে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রীমঙ্গলে অবস্থিত এই বাংলাদেশ চা গবেষণা প্রতিষ্ঠানে ইতিমধ্যে প্রস্তুত চায়ে বালাইনাশক বা অন্য কোনো ক্ষতিকর পদার্থের উপস্থিতি নিরূপণের জন্য আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে রেসিডিউ অ্যানালাইটিক্যাল গবেষণাগার স্থাপন করা হয়েছে। প্রায় 150 বছরের পুরনো বাংলাদেশের এই প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি যাতে নতুন প্রজন্মে ধরে রাখতে পারে সে লক্ষ্যে টি মিউজিয়াম বা চা জাদুঘর স্থাপন করেছে চা বোর্ড। 16 সেপ্টেম্বর 2009-এ বাংলাদেশ চা বোর্ড এই চা জাদুঘর উদ্বোধন করা হয়। ব্রিটিশ আমলে চা বাগানগুলোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষণ ও নতুন প্রজন্মের সঙ্গে এই শিল্পের ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়ার জন্য দেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে স্থাপিত হয়েছে চা জাদুঘর। জাদুঘরের জন্য এ পর্যন্ত ব্রিটিশ আমলে চা বাগানে ব্যবহৃত প্রায় শতাধিক আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করা হয়েছে। শ্রীমঙ্গল বাংলাদেশের সবথেকে শীতল ও বৃষ্টিপাত প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এরপরও এই অঞ্চল শীতকাল ছাড়া সারা বছরই নাতিশীতোষ্ণ থাকে। শ্রীমঙ্গলে শীত মৌসুম খুবই শুষ্ক থাকে। এ সময় বৃষ্টিপাতের পরিমাণ বাৎসরিক সর্বমোট বৃষ্টিপাতের 4%-এরও নিচে থাকে। ভারতের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা পশ্চিমা বায়ু শীত মৌসুমে বাংলাদেশের এই অঞ্চলে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। নভেম্বরের শুরুর দিকে শীতের আগমনের সঙ্গে অঞ্চল জুড়ে আসতে থাকে হাজার হাজার পরিযায়ী পাখি। এখানকার বাক্যাবিলের মৎস্য অভয়ারণ্য সুদূর সাইবেরিয়া, মধ্য এশিয়া, ইউরোপ অঞ্চল সহ বিভিন্ন শীত প্রধান দেশ থেকে অতিথি পাখিরা আসতে শুরু করে। শ্রীমঙ্গলের হাইল হাওরের বাক্যাবিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের কাছে 1948 সাল পর্যন্ত আবহাওয়ার রেকর্ড রয়েছে। তার মধ্যে 2018 সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার 2.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগে 1968 সালের 4 ফেব্রুয়ারির 50 বছর ধরে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। যদিও বাংলাদেশে
বাৎসরিক গড় বৃষ্টিপাতের 70-80% সংঘটিত হয় বর্ষা মৌসুমে। তবে শ্রীমঙ্গলে মার্চের মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত অর্থাৎ শীতকালে বাদে সারা বছরই বৃষ্টিপাত হয়। শ্রীমঙ্গলের অধিবাসী জনগোষ্ঠী মিশ্র প্রকৃতির, যার অধিকাংশই জন্মসূত্রে শ্রীমঙ্গলী। আবার জন্মসূত্রে শ্রীমঙ্গলীদের বড় একটা অংশ প্রবাসী। সেই সুবাদে শ্রীমঙ্গলে চাকুরির আসন খালি থাকায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জনগোষ্ঠী শ্রীমঙ্গলে এসে পাড়ি জমিয়েছে। শ্রীমঙ্গল বর্তমানে প্রতি মাসে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৪০০ টন শ্রীমঙ্গলের উৎপাদিত লেবু যুক্তরাজ্যে পাঠাচ্ছেন এখানকার রপ্তানিকারকরা। তাছাড়া কমলা, আনারস, রাবার ও পর্যটন শিল্প শ্রীমঙ্গলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ, বিষাময়ী, হোসনেবাদ, বালিশিরা, ডুলুছড়া, সাতগাঁও, নন্দরানী ও মাইজদীর পাহাড়ি এলাকার প্রায় ৩০৪ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। শ্রীমঙ্গলে প্রতিদিনই অনেক দেশি বিদেশি পর্যটক জোটে, তাই পর্যটন শ্রীমঙ্গলের একটি গুরুত্বপূর্ণ খাত। পর্যটকদের কথা মাথায় রেখে বেসরকারি উদ্যোগে এখানে গড়ে উঠেছে শতাধিক হোটেল, রিসোর্ট, বাংলো ও কটেজ, যা এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বেসরকারি উদ্যোগে প্রায় ২২৫ কোটি টাকা ব্যয়ে এখানে ৫ তারকা মানের হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ রিসোর্ট গড়ে উঠেছে। বাংলাদেশের অর্থনীতির বড় একটা অংশ বৃহত্তর সিলেটের রেমিটেন্স এর মাধ্যমে আসে। শ্রীমঙ্গল ও সিলেট বিভাগের অন্তর্ভুক্ত হওয়ায় এর বড় একটা অংশ প্রবাসী, যাদের রেমিটেন্সের টাকা এই অঞ্চলের অর্থনীতি সহ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তাই আপনিও ঘুরে আসতে পারেন চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গলের নয়নাভিরাম দৃশ্য, সবুজ প্রকৃতি অবশ্যই আপনাকে আকৃষ্ট করবে। ধন্যবাদ।